শুভেচ্ছা আমন্ত্রণ দেশ জনপদ লাইভে সঙ্গে আছি আমি লিনি আফরোজ। ঈদুল আজহার আর বাকি মাত্র 2 দিন। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে ঢাকা ছাড়ছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শেষ সময় রাজধানীর বাস ও ট্রেন টার্মিনালগুলোতে এখন যাত্রীর উপচে পড়া ভিড়। রেল যাত্রার খবর জানাতে কমলাপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, রেল স্টেশনে এখন যাত্রী চাপ কেমন দেখছেন? সবকিছু মিলিয়ে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আপনাকে। কিছুক্ষণ আগে পঞ্চগড়গামী যে একতা এক্সপ্রেস সেটি ছেড়ে গিয়েছে এবং এরপর থেকে কিন্তু আসলে এখন একটু যাত্রী চাপ কিছুটা কমে গেছে। তবে সকাল থেকে কিন্তু যাত্রী চাপ বেশ ছিল কমলাপুর রেল স্টেশনে এবং সকাল থেকে কিন্তু বেশ কয়েকটা ট্রেন কিন্তু নির্দিষ্ট গন্তব্যে আপনার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের কোনো শিডিউল বিপর্যয়ের খবর আমরা পাইনি। প্রত্যেকটি ট্রেনই কিন্তু একেবারে সঠিক টাইমে ছেড়ে গিয়েছে। আর যাত্রীদের আসলে ট্রেনের এই যাত্রা নিয়ে তেমন কোনো অভিযোগ নেই, তারা বেশ স্বাচ্ছন্দ্যেই যাত্রা করছে এমনটা বলছেন। তবে কিছুটা অভিযোগ পেয়েছি ট্রেনের টিকিট পাওয়ার ক্ষেত্রে। সেই টিকিট পাওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু দেখেছি আসলে আপনার জামালপুরগামী যে এক্সপ্রেস রয়েছে সেই এক্সপ্রেসের যে আপনার যাত্রী রয়েছে তারা কিন্তু আপনার অভিযোগ করেছেন যে তাদের টিকিট আসলে যারা অনলাইনে পাননি তারা আপনার কালোবাজারে থেকে টিকিট কিনেছেন এবং প্রায় সেই টিকিটের মূল্য প্রায় 200 থেকে আপনার 700 টাকা বেশি দিয়ে আসলে তাদেরকে কিনতে হয়েছে। এবং আপনাকে আরো একটু বলে রাখি যে আমরা আরো একটা অভিযোগ পেয়েছি যে অনলাইনে যারা টিকিট কিনছেন সেই টিকিটের ক্ষেত্রে কিন্তু প্রায় একই টিকিট আসলে 4 জনে পেয়েছেন, এমন অভিযোগ আমরা পেয়েছি। যদিও আমরা এই বিষয়টি নিয়ে আসলে রেলওয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, রেলওয়ে কর্তৃপক্ষ বলেছেন যে তারা এই অভিযোগটি গতকালও পেয়েছেন এবং আজকেও তারা আমাদের কাছ থেকে অভিযোগটি পেয়েছেন এবং সেক্ষেত্রে আসলে তারা বলছেন যে এই যার আসলে টিকিটটি একেবারে সঠিক থাকবে শুধুমাত্র তাকেই আসলে আপনার যে সঠিক জায়গাটিতে বসতে দেওয়া হবে এমনটা তারা বলেছেন। তবে তারা বলছেন যে বিভিন্ন দোকান থেকে বা বিভিন্ন জায়গা থেকে যদি আপনার যে টিকিটটি নেওয়া হচ্ছে সেই টিকিটটা হয়তো বা আপনার যদি একটু কারেকশন করে বা অন্য নাম বসিয়ে দেওয়া হচ্ছে এমন অভিযোগ করছেন আপনার রেলওয়ে কর্তৃপক্ষ। কিন্তু আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, যাত্রীরা ঠিক একই কথা বলছেন, আসলে তারা প্রত্যেকেই অনলাইন থেকে টিকিট কেটেছেন এবং প্রত্যেকেই আসলে নামও আলাদা, সবকিছু আলাদা, শুধুমাত্র টিকিটের আসন সংখ্যাটা একই রয়েছে। তবে টিটির সাথে আমরা কথা বলেছি, টিটিও আসলে বিষয়টি থেকে আশ্চর্যান্বিত হয়েছেন যে কিভাবে আসলে এটি সম্ভব যে অনলাইনে টিকিট কিনছেন সেই টিকিট আসলে আপনার কিভাবে একই টিকিট 4 জন পেয়ে থাকেন। এক্ষেত্রে আসলে আমরা বারবার কিন্তু আমরা সহজ.com এর কিন্তু আপনার এক ধরনের দুর্নীতির অভিযোগ কিন্তু আমরা এর আগেও পেয়েছি। এখন যাত্রীরা মনে করছেন অনলাইন থেকে যারা টিকিট ছাড়ছে তাদের হয়তো বা কোনো কারসাজি যেখানে থাকতে পারে। তবে আপনাকে আরেকটু বলে রাখি যে এবার ঈদের কিন্তু এই যে 4 দিনের ঈদ যাত্রায় কিন্তু প্রায় আপনার 72 জোড়া ট্রেন কিন্তু আসলে আজকে সারাদিনে ছেড়ে যাবে এবং সেক্ষেত্রে কিন্তু আপনার লোকাল কমিউটার আছে, আন্তনগর আছে এবং আপনার বিভিন্ন কিন্তু আপনার স্পেশাল 3 জোড়া ট্রেন কিন্তু সারাদিনই ছেড়ে যাবে। তবে আপনার রেলওয়ে কর্তৃপক্ষের যে আসলে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনায় আসলে বেশ স্বাচ্ছন্দ্য ভোগ করছেন আপনার যাত্রীরা এবং তারা বলছেন যে আসলে কোনো ধরনের কোনো অসুবিধা হয় না এবং 3 স্তরের টিকিট চেক করে আসলে তাদেরকে যাত্রীদের প্রবেশ করতে হচ্ছে। এবং সব থেকে আরেকটা বিষয় হলো আপনার সবাই কিন্তু আপনার একেবারে আনন্দিত, কারণ সবাই আসলে প্রিয়জনের সাথে ঈদ করতে যাবেন এবং আপনার এই ঘরমুখী যাত্রীরা আসলে বেশ স্বাচ্ছন্দ্যে আসলে যাত্রা করতে পেরে তারা খুব খুশি। এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে সর্বশেষ তথ্য। নিয়াজ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, ঈদুল আজহা ঘিরে রেল স্টেশনে যাত্রী চাপ এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। এবার বাস টার্মিনালের পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এম.এ. আজিম। আজিম, এখন বাস টার্মিনালের কি পরিস্থিতি দেখছেন আর যাত্রীদের চাপ কেমন দেখছেন এ বিষয়ে জানাবেন। মহাখালী বাস টার্মিনালে এখন বলা চলে শুধুমাত্র ময়মনসিংহগামী যাত্রীদের ভিড় কিন্তু এখনও অব্যাহত রয়েছে। সকাল থেকে আমরা দেখেছিলাম যে সব থেকে বেশি কিন্তু ময়মনসিংহের যাত্রী ছিল, এখনও সেটি অব্যাহত রয়েছে। অন্যান্য যে কিশোরগঞ্জ, নেত্রকোনা, জামালপুর সহ যে গাড়িগুলো এখান থেকে ছেড়ে যায় সেই গাড়িগুলোতে কিন্তু এই মুহূর্তে আর কোনো ভিড় আমরা দেখছি না, স্বাভাবিকভাবেই চলছে। তবে আমার পিছনে যে ভিড়টি এখনও দেখা যাচ্ছে সেটি কিন্তু ময়মনসিংহগামী যাত্রীদের ভিড় এবং সব থেকে বেশি কিন্তু এনা
পরিবহনের কাউন্টারটিতে দেখা যাচ্ছে, কারণ এনা পরিবহন কাউন্টারের যে ভাড়া সেই আগের নির্ধারিত ভাড়াই কিন্তু কাউন্টার থেকে নেওয়া হচ্ছে এবং তারা কিন্তু এখানে ব্যানার দিয়েই আসলে জানান দিয়েছেন যে ঈদ উপলক্ষে তারা কিন্তু অতিরিক্ত কোনো ভাড়া নেবেন না। সে কারণেই কিন্তু এখানে মানুষ ভিড় করছে, যেহেতু এখানে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না। তবে এখানে একটি অভিযোগ রয়েছে, এই যে দীর্ঘ লাইন ধরে টিকিট নিতে হচ্ছে, সেই লাইনে কিন্তু আসলে বেশ কিছু লোক পরিবহন সংশ্লিষ্টরা কালোবাজারের মাধ্যমে টিকিট দিচ্ছেন এবং সেই টিকিটের মাধ্যমে কিন্তু অনেকে লাইনে না দাঁড়িয়েও আসলে টিকিট নিচ্ছেন। সেক্ষেত্রে যারা লাইনে দাঁড়াচ্ছেন তারা কিন্তু অভিযোগ করছেন যে এদেরকে যদি প্রতিহত না করা হয় তাহলে তারা প্রতারিত হচ্ছেন এবং যারা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে টিকিট নিচ্ছেন তারা কিন্তু আসলে 1 থেকে 1.5 ঘন্টা এখনও এই ময়মনসিংহগামী যে কাউন্টার এনা পরিবহন সেখানে ভিড় করছেন এবং তারা যেটি বলছেন যে এনা পরিবহন থেকে আমাদেরকে বলা হয়েছে যারা এই কালোবাজারের মাধ্যমে টিকিট বিক্রি করছেন তাদেরকেও প্রতিহতর তারা চেষ্টা করছেন এবং যাতে ঈদে নির্বিঘ্নে স্বাচ্ছন্দ্যে মানুষ বাড়ি ফিরতে পারেন সেই চেষ্টাটি তারা চালিয়ে যাচ্ছেন। আমরা যদি এখানে অপেক্ষারত 2-1 জনের সাথে একটু কথা বলি, আপনি এখানে কতক্ষণ আগে এসেছেন এবং টিকিট পেতে কি ধরনের সমস্যা হচ্ছে? আমি এসেছি প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। তো আমার ওয়াইফ দাঁড়িয়ে আছে এবং হচ্ছে যে এখন পর্যন্ত টিকিট পাওয়া যায় নাই আর কি। তো এই আর কি আমাদের ভোগান্তি। কোনো বাড়তি ভাড়া কি নেওয়া হচ্ছে কিনা বা কি অবস্থা? না, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না। ওই এনাতে যাচ্ছি তো, এনাতে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না। এনা পরিবহনের একটু বাড়তি ভাড়া না নেয়ার ফলে কিন্তু আসলে এত দীর্ঘ লাইন বলা চলে এবং সেক্ষেত্রে কিন্তু মানুষ আসলে ভোগান্তিহীনভাবেই যেতে চায়। আমরা অন্যান্য যে পরিবহনগুলোতে সকাল থেকে যে ভিড় দেখেছিলাম সেই ভিড়টি কিন্তু কেটে গিয়েছে এবং সেখানে কিন্তু আমরা দেখেছি যে একটি পরিবহনের 2 থেকে 3টি কাউন্টার বসিয়ে কিন্তু তারা আসলে যাত্রীদেরকে নিয়েছেন। এখানে যারা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি তারা কিন্তু সবাই অপেক্ষা করছেন টিকিটের জন্য, কারণ পরিবারের 3 থেকে 4 জন যাওয়ার জন্য এসেছেন, একজন হয়তো বা লাইনে দাঁড়িয়েছেন, বাকিরা কিন্তু এখানে টিকিটের জন্য ঘন্টার পর ঘন্টা ধরে অপেক্ষা করছেন এবং টিকিট পেলে কিন্তু তারা আসলে যাবেন। এবং আমরা দেখেছি যে এই মহাখালী বাস টার্মিনাল থেকে কিন্তু প্রায় 5 মিনিট পরপরই একটি বাস বের হচ্ছে এবং বিভিন্ন গন্তব্যে ছুটে যাচ্ছেন এবং এই যে যাত্রী সেবা সেটি কিন্তু পরিবহন সংশ্লিষ্টরা বলছেন যে তারা নির্বিঘ্ন করতে দিনভর চেষ্টা চালিয়ে যাবেন। আমরা এখানে দেখেছি বাস মালিক সমিতির একটি বুথ রয়েছে, সেখান থেকে কিন্তু নির্দেশনা দেওয়া হচ্ছে যে পরিবহনগুলোতে যাত্রী তোলা হয় সেগুলো এখান থেকে যদি সময় মতো না ছেড়ে যায় তারা কিন্তু তাগিদ দিচ্ছেন যে আপনাদের পরিবহন আপনারা ছেড়ে যান দ্রুত এবং তারা কিন্তু সেই পরিবহনগুলো ছেড়ে যাচ্ছে। আমরা এখানে অপেক্ষারত আরও একজন যাত্রীর সাথে যদি একটু কথা বলি, আপনারা এখানে কতক্ষণ আগে এসেছেন এবং কতক্ষণ ধরে অপেক্ষা করছেন, কোথায় যাবেন? 1 ঘন্টা আগে আসছি, জামালপুর যাব। টিকিটের জন্য লাইনে দাঁড়িয়েছিলেন কি? জি। টিকিট পেয়েছেন? ভাড়া কেমন? ভাড়া 320। এই পরিবহন থেকে আসলে যারা লাইনে দাঁড়িয়ে টিকিট নিচ্ছেন তারা কিন্তু অতিরিক্ত ভাড়া নিচ্ছে না বলে আমাদেরকে জানাচ্ছেন। তবে ভোগান্তি একটি, সেটি হচ্ছে যে লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করতে হচ্ছে। আমরা এই মহাখালী বাস টার্মিনালে সকালের একটি ঘটনা যদি জানিয়ে রাখি, সেখানে কিন্তু গাড়ি পার্কিং করতে গিয়ে পরিবহনের এক শ্রমিক নিহত হয়েছেন। মহাখালী বাস টার্মিনালে যে পরিমাণ বাস রাখার জায়গা রয়েছে তার থেকেও কিন্তু আসলে তারা অতিরিক্ত বাস এনে রেখেছেন যাতে যাত্রীদেরকে নেওয়া যায়। সেক্ষেত্রে কিন্তু বাসগুলো মহাখালী বাস টার্মিনালের সামনে পার্কিং করার ব্যবস্থা তারা করেছেন এবং সেখানে পার্কিং করতে গিয়েই কিন্তু আসলে দুর্ঘটনাটি ঘটে এবং শৌখিন পরিবহনের একজন শ্রমিক নাম সেলিম, তিনি কিন্তু আসলে ঘটনাস্থলেই মারা যান এবং আমরা দেখেছি যে পুলিশ কিন্তু সেই লাশটি নিয়ে গিয়েছে এবং এখানে এর বাইরে সুশৃঙ্খল করতে আজকে কিন্তু এখানে পরিবহন সংশ্লিষ্টদের কাউকে আমরা এখনো দেখিনি। তবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি টিম এসেছে এবং তারা কিন্তু ঘুরে দেখছেন যে আসলে এখানে কি অবস্থা এবং অন্যান্য যে কাউন্টারগুলোতে আমরা দেখেছি সেই কাউন্টারগুলোতে কিন্তু এই মুহূর্তে কোনো ভিড় নেই এবং এখান থেকে কিন্তু আসলে কোনো পরিবহনেরই আগাম টিকিট দেয়া হচ্ছে না। যে যাত্রীরা আসলে তাদেরকে টিকিট দেওয়া হয় এবং টিকিট পেয়ে তারা কিন্তু সাথে সাথে এখানে যে বাসগুলো রাখা থাকে সেই বাসগুলোতে উঠে তারা চলে যান। আগাম বুকিং দেওয়ার এখানে কোনো সুযোগ রাখা হয়নি কোনো কাউন্টারগুলোতেই। তো লিনিয়া, এই ছিল আমার কাছে ঈদযাত্রার সবশেষ। আজিম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, মহাখালী বাস টার্মিনালের এখনকার যে পরিস্থিতি সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আজিম।
নৌপথের খবর জানাতে মানিকগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন দর্শক সহকর্মী আব্দুল আলিম। আলিম, আপনি শুনতে পাচ্ছেন? আলিম, ঈদ উল আজহা ঘিরে ঘাটে নিশ্চয়ই অনেক ভিড় দেখছেন আপনি, এখন কি পরিস্থিতি আর যাত্রী ও যানবাহনের চাপ কেমন দেখছেন? যাত্রীদের কোনো ভোগান্তি পোহাতে হচ্ছে কিনা সেটি জানাবেন। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার প্রধান প্রবেশপথ হচ্ছে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট। এই নৌরুটে আমরা সকাল থেকে অবস্থান করছি। তো যাত্রী এবং যানবাহনের চাপ বাড়লেও কিন্তু যাত্রীদের কোনো অভিযোগ নেই এবং কোনো ভোগান্তি ছাড়াই এই নৌপথ পাড়ি দিতে পারছেন তারা। তো আমরা প্রশাসনের পক্ষ থেকে যেটি জানিয়েছেন যে এই ঈদের বাকি আছে আর একদিন, তো যাত্রী যত চাপই বাড়ুক না কিন্তু প্রশাসন তৎপর রয়েছে এবং পর্যাপ্ত সংখ্যক ফেরি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ঘাট এলাকায় এবং ঢাকা-রিচা মহাসড়কে অবস্থান করছেন। এই কিছু কিছু যাত্রীর অভিযোগ রয়েছে যে এই ফেরিতে যে টিকিট রয়েছে যে 36 টাকা রেট করা, কিন্তু যাত্রীদের কাছ থেকে 40 টাকা আদায় করারও একটা অভিযোগ রয়েছে। এছাড়া আমরা কথা বলেছি বিআইডব্লিউটিসি যে ডিজিএম রয়েছেন খালিদ মেহুল, তার সাথে তিনি যেটি বলছেন যে এই ঈদে যাত্রীদের এবং যানবাহন পারাপারের জন্য তারা 30টি ফেরি প্রস্তুত রয়েছে এবং যাত্রী এবং যানবাহন আসা মাত্র ফেরিতে করে তারা খুব নির্বিঘ্নে তারা তাদের গন্তব্যে পৌঁছতে পারছেন। এছাড়া এই যাত্রী পারাপারের জন্য 30টি লঞ্চ পারাপারের কাজ করছে। তো আমরা সব মিলিয়ে বলতে পারি যে এই 2022 সালের পদ্মা সেতু চালু হওয়ার আগে যে মানুষের নিত্যদিনের ভোগান্তি ছিল, কিন্তু পদ্মা সেতু চালু হওয়ার পরে এই নৌরুটে কিন্তু ভোগান্তিটা নেই বললেই চলে, যে যাত্রী সাধারণ এবং যানবাহন খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু তাদের গন্তব্যে পৌঁছতে পারছেন। তো যাত্রীরা আরেক যেটি বলছেন যে অনেকটা যে আগে যে ভোগান্তি যে 2-3 ঘন্টার পর ঘন্টা এবং কি একদিন 2 দিন পর্যন্ত এই ঘাট এলাকা অপেক্ষা করতে হতো, কিন্তু এখন যে এত নির্বিঘ্নে তারা পৌঁছতে পারছে সেজন্য তারা অনেকটা সন্তুষ্ট প্রকাশ করেছেন। তো আমরা কথা বলেছি পুলিশ সুপার গুলাম আজাদ খানের সঙ্গে, তিনি যেটি বলছেন যে প্রায় 1000-এর উপর যে পুলিশ সদস্য সাদা পোশাকে জিবি পোশাকে তারা ঘাট এলাকায় এবং ঢাকা-রিচা মহাসড়কে বিভিন্ন পয়েন্টে অবস্থান করছে যাতে আইন শৃঙ্খলার কোনো অবনতি না ঘটে, যে মলম পার্টি ছিনতাই থেকে শুরু করে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেগুলো নিয়ে তারা তৎপর রয়েছেন। এছাড়া আমি কথা বলেছি জেলা প্রশাসক রেহেনা আক্তারের সাথে, তিনি যেটি বলেছেন যে ঘাট এলাকায় এবং ঢাকা-রিচা মহাসড়কে এই ঈদযাত্রা ঘিরে যেন কোনো চাঁদাবাজি এবং কোনো ঘটনা যেন না ঘটে সেজন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ সর্বদা এই ঘাট এলাকায় এবং মহাসড়কে অবস্থান করছেন। এছাড়া আমরা আরেকটি জানতে পেরেছি যে স্বাস্থ্য বিভাগ থেকে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একটি মেডিকেল ক্যাম্পও স্থাপন করা হয়েছে যাতে কোনো যাত্রী এই প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে গেলে যেন তাদের চিকিৎসা দেওয়া যায় সেজন্য তার সে ব্যবস্থাও করেছেন। আমরা আরেকটি বিষয় বলতে চাই যে এই 21 জেলার যে মানুষের যে যাতায়াতের যে অন্যতম যে নৌপথ এই ঢাকা-রিচা পাটুরিয়া দৌলতদিয়া নৌপথ, এই নৌপথে অনেকটা স্বস্তির ঈদযাত্রায় কিন্তু এই মানুষ এবং যানবাহন পারাপার হচ্ছে এবং যাত্রীরাও কিন্তু অনেকটা সন্তুষ্ট প্রকাশ করেছে। এই ছিল আমার কাছে মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথের সর্বশেষ খবর। আমরা চলে যাচ্ছি এখন স্টুডিওতে। আলিম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, মানিকগঞ্জ থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আলিম, তিনি জানাচ্ছিলেন এখনকার ঘাটের পরিস্থিতি সম্পর্কে। দেখছেন দেশ জনপদ লাইভ। নৌপথে ঈদযাত্রার খবর জানাতে সদরঘাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত নিশাদ। নিশাদ, এই মুহূর্তে লঞ্চে যাত্রী চাপ কেমন দেখছেন, কোনো অভিযোগ পেয়েছেন কিনা, সব মিলিয়ে আমাদেরকে জানাবেন। জি, যেমনটি বলছিলেন আপনি, আসলে ঈদ যাত্রা কিন্তু ইতিমধ্যে মানুষের যে নারীর টানে যে বাড়ি ফেরার যে অবস্থা সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং আমরা এই মুহূর্তে আছি রাজধানীর যে সদরঘাট, যেখান থেকে প্রায় 41টি রুটে ট্রেন যে লঞ্চ চলাচল করে সেই লঞ্চ চলাচলের যে যাত্রাপথ সেই যাত্রাপথে আমরা উপস্থিত আছি এবং দেখছি যে এখানকার যে অবস্থা, আমরা সকাল থেকে খবর দিয়েছি এখানে মোট 24টি ট্রেন কিন্তু এখানে 24টি লঞ্চ ছেড়ে গিয়েছে এবং 24টি
লঞ্চের মধ্যে কিন্তু যে যাত্রী সংখ্যা আমরা যতটুকু জেনেছি প্রতিটি লঞ্চে কমপক্ষে প্রায় 500-র অধিক যাত্রী কিন্তু যাচ্ছে এবং একই সাথে প্রতি 45 মিনিট পর পর কিন্তু এখানে লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে এবং একই সাথে যাত্রীদের যে নিরাপত্তা ব্যবস্থায় সেক্ষেত্রে আমি যদি একটু জানানোর চেষ্টা করি, আমরা সকাল থেকে দেখেছি যে বিভিন্ন নৌ পুলিশ থেকে শুরু করে BIWT এবং কোস্ট গার্ডের অভিযানও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। আমরা ইতিমধ্যেও দেখতে পাচ্ছি যে কোস্ট গার্ডের যে অভিযান চলমান অভিযান সেই অভিযান চলছে। সেখানে তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে বিভিন্ন ধরনের টিকিট কালোবাজারি থেকে শুরু করে বিভিন্ন দুর্ঘটনা এড়াতে বিশেষ করে কোস্ট গার্ডের যে ডুবুরি দল সেই ডুবুরি দলও কিন্তু তারা কাজ করছে বলে আমাদেরকে জানিয়েছেন এবং একই সাথে BIWT এর যে ম্যাজিস্ট্রেট টিম তারা কিন্তু কাজ করছেন। তো এই আসলে ঈদের মাত্র 2 দিন বাকি, সেই 2 দিনের যে যাত্রা সেই যাত্রার চাপ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। অর্থাৎ যে BIWT এবং যে অন্যান্য যে সংস্থা আছে তাদের সাথে কথা বলে আমরা যতটুকু জেনেছি যে ঈদ যাত্রা অন্য দিনের তুলনায় এবার কিন্তু তাদের যাত্রী চাপ বেড়েছে। অর্থাৎ প্রতি ধরনের যাত্রীদের ভোগান্তি এড়ানোর জন্য যেটি আসলে সেই ভোগান্তি এড়ানোর জন্য তারা কাজ করছে বলে আমাদেরকে জানাচ্ছেন। তারপরে আমরা একটু আরো এখানকার যারা আছেন যাত্রীদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো এবং দায়িত্বরত লঞ্চ যারা চালাচ্ছে বা লঞ্চের সাথে যারা সংযুক্ত তাদের সাথে একটু জানার চেষ্টা করবো যাত্রী কেমন চাপ আছে। বেশি চাপ নাই, মোটামুটি ভাড়া নিয়ে অভিযোগ থাকে, এই ধরনের কোনো অভিযোগ নাই, এই ধরনের ভাড়া আগের মতো ভাড়াই আছে। ধন্যবাদ আপনাকে। একটু আমরা দেখছি যে আসলে যাত্রীদের যে চাপটা যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি, বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে এমন যাত্রীদের কিন্তু সংখ্যা খুব বেশি দেখা যাচ্ছে এবং সবকিছু মিলিয়ে যদি একটু বলি যে লঞ্চের সাথে সাথে কিন্তু বাস এবং ট্রেনের যাত্রা চাপও কিন্তু বেড়েছে এবং সেই সাথে এখন পর্যন্ত যে 23টি লঞ্চ ছেড়ে গিয়েছে সেই 23টি লঞ্চের বিপরীতে আমরা দেখেছি 41টি রুটের যে যাত্রী সেই যাত্রীগুলো কিন্তু বেশিরভাগে চাঁদপুর বরিশাল থেকে শুরু করে এই অর্থাৎ নদী বন্দর যে এলাকাগুলো রয়েছে সেগুলো কিন্তু সবচেয়ে বেশি রয়েছে এবং সেই সাথে একই সাথে আমি যদি একটু জানানোর চেষ্টা করি এই বছরে যে মোট 90টি করে 180টি লঞ্চ কিন্তু ঈদের জন্য স্পেশালি রাখা হয়েছে এবং সেগুলো স্পেশালি ঈদের আগ পর্যন্ত কিন্তু এগুলো বিভিন্ন যে জেলা সেগুলো কিন্তু যাতায়াত করবে। তো এই ছিল যে সদরঘাট লঞ্চ টার্মিনাল, সেখান থেকে আমার কাছে ঈদ যাত্রার সবশেষ খবর। নিশাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক সহকর্মী নিশাদ আমাদের সাথে যুক্ত ছিলেন সদরঘাট থেকে। এবার মহাসড়কের গাজীপুর এবং নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম এবং বিল্লাল হোসেন। আমরা প্রথমে যাচ্ছি গাজীপুরে, সেখানে সহকর্মী রয়েছে নজরুল। মহাসড়কে যানবাহন ও যাত্রী চাপের কি অবস্থা কেমন দেখছেন? কোথাও যানজট সৃষ্টি হয়েছে কিনা সব মিলিয়ে জানাবেন। আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে গতকাল রাত থেকে কিন্তু মহাসড়কগুলোতে কিন্তু ঈদে গড়মুখী মানুষের চাপ কিন্তু বাড়তে থাকে। এখন আমি যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের অনেকাংশেই কিন্তু ফাঁকা অবস্থান আমরা দেখতে পেয়েছি, কিন্তু শুধু আপনার জটলা লেগে রয়েছে বিভিন্ন স্ট্যান্ডগুলো এবং কাউন্টারগুলো ছাড়া কিন্তু যানবাহন কিন্তু স্বাভাবিক গতিতেই চলছে। তো আমি ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এখন অবস্থান করতেছি। এই জায়গাটা আপনার সম্পূর্ণই কিন্তু ফাঁকা রয়েছে, মানুষ কিন্তু স্বস্তিতেই যাচ্ছেন। অর্থাৎ যে গাড়িগুলো চলে গিয়েছে বিভিন্ন গন্তব্যে সেই গাড়িগুলো না আসার ফলে কিন্তু রাস্তাঘাট আমরা ফাঁকাই দেখতেছি। এইভাবেই কিন্তু গাজীপুরের বিভিন্ন যে মহাসড়কগুলো রয়েছে এরকম অবস্থাটাই আমরা দেখতে পাচ্ছি। এবং আপনারা জানেন যে এখন কিন্তু সিগন্যাল জ্যাম আর চন্দ্র এলাকা বাস কাউন্টার এবং বিভিন্ন কাউন্টারগুলোতে কিন্তু আমরা মানে ঈদে গড়মুখী মানুষের চাপ কিন্তু কাউন্টারগুলোতে রয়েছে এবং স্ট্যান্ডগুলোতে রয়েছে। এছাড়া যে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অনেক জায়গায় কিন্তু এরকমটাই বিরাজ করছে এবং ফাঁকা অবস্থানে দেখছে মানুষ কিন্তু স্বস্তিতে বাড়ি যেতে পারছেন এবং স্বাচ্ছন্দ্যই যাচ্ছেন। এইরকমটাই কিন্তু আমরা দেখতে পেয়েছি। রাস্তার যে চিত্র সেটা এরকমটাই ছিল। তো আমি যেখানটা দাঁড়িয়ে
দাঁড়িয়ে রয়েছি ঢাকা টাঙ্গাইল মহাসড়ক। এখানে কিন্তু আপনার দুপুরের পরে হয়তো বা আবার কিছু গার্মেন্টস এখন দুপুরের পরে ছুটি হবে, ছুটি হওয়ার পরে হয়তো বা আবার রাস্তায় দুপুরের পরে চিত্র কিছুটা পরিবর্তন হতে পারে, এরকমটাই কিন্তু মানে শঙ্কা করছেন সবাই। তো এখন এই পরিবেশে কিন্তু এখন কিন্তু পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তো দুপুরের পর কিন্তু আবার আজকে কিন্তু সর্বশেষ ছুটি ঘোষণা হবে কারখানাগুলো। পোশাক কারখানা ছুটি হওয়ার পর হয়তো বা এরকম চিত্র আর দেখা যাবে না, হয়তো বা আরও মানে আপনার রাস্তাঘাটে এবং যানজট এবং বা হতে পারে শেষ মুহূর্তের যে রয়েছে সেই মানে একটু ভিড় রয়েছে সেটা কিন্তু দেখতে পাচ্ছেন। তো আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি এবং পাশাপাশি পুলিশে কিন্তু রাস্তায় তৎপর রয়েছে, অর্থাৎ যাতে যারা ঈদে ঘরমুখো মানুষ যেন স্বাচ্ছন্দ্যে যেতে পারে এবং এর জন্য কিন্তু ব্যাপক প্রস্তুতিও রেখেছেন। পাশাপাশি আমরা দেখেছি ভ্রাম্যমাণ আদালত এবং ম্যাজিস্ট্রেটও আমরা দেখেছি সব জায়গায় গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান করছেন এবং সেখান থেকে তারা কিন্তু যাত্রীদের বিভিন্নভাবে সহযোগিতা করছেন। আমরা সকাল থেকেই বিভিন্ন সড়কে অবস্থান করে দেখেছি যে এখানে আপনার দূরপাল্লার যে গাড়িগুলো রয়েছে, অর্থাৎ যাত্রী যাতে নির্বিঘ্নে যেতে পারে এর জন্য কিন্তু কোনো স্ট্যান্ডগুলোতেই কিন্তু পুলিশ প্রশাসন দাঁড়াতে দিচ্ছেন না এবং মানুষকে নির্বিঘ্ন করার জন্য কিন্তু ওনারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো আমি সব রুটের খবরই নিয়েছি এবং একই চিত্র কিন্তু ঢাকা ময়মনসিংহ ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সব জায়গায় বিরাজ করতেছে। আপনারা জানেন যে স্ট্যান্ডগুলো ছাড়া এবং সিগন্যাল জ্যাম ছাড়া কিন্তু আর কোথাও কোনো জ্যাম দেখতেছি না, যাত্রীরা কিন্তু স্বাচ্ছন্দ্যেই বাড়িতে যাচ্ছেন। তো আপনি দেখতেছেন যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কও কিন্তু আপনার একই চিত্র অবস্থান করতেছে। আমরা খবর নিয়েছি সব জায়গায় কিন্তু আমরা খবর নিয়ে জানতে পেরেছি যে এরকম ফাঁকা হয়ে আসতে শুরু করেছে সব জায়গা। তবে দুপুরের পর হয়তো বা আবার একটু পরিস্থিতি আবার একটু হয়তো বা যানজটের দীর্ঘ সারি হতে পারে, এরকমটাই অনেকেই ধারণা করছেন। সেই যানজটের ধারণা থেকে কিন্তু পুলিশ প্রশাসনও প্রতিটি পয়েন্টে পয়েন্টে রেখা সহ কিন্তু তারা অবস্থান করছেন এবং প্রতিটি পয়েন্ট থেকে তারা কিন্তু নজরদারি করছেন। এবং আপনারা জানেন যে গাজীপুর শিল্প অধ্যুষিত এলাকা, এখানে কিন্তু দুপুরের পর পোশাক কারখানাগুলো ছুটি হয়ে যেতে পারে। পোশাক কারখানাগুলো ছুটি হলে কিন্তু আপনার হয়তো বা যানজটের সংখ্যা রয়েছে। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ। তো এখন আমরা চলে যাচ্ছি সহকর্মী নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন বিল্লাল হোসেন। বিল্লাল। নজরুল, শুরুতে আপনাকে জানাতে চাই ঢাকা চট্টগ্রাম এবং সিলেট এই দুটি মহাসড়কে কিন্তু আজকে কোথাও কোনো ধরনের যানজট নেই। একেবারে স্বাভাবিকভাবেই কিন্তু দক্ষিণ পূর্ব অঞ্চলের মানুষ বাড়ি ফিরতে পারছেন। যদিও গতকাল রাতে কিন্তু ঢাকা সিলেট মহাসড়কে কিছুটা যানজট ছিল, কিন্তু সকালের পর থেকে কিন্তু হাইওয়ে পুলিশের সদস্যরা যান চলাচল স্বাভাবিক করার জন্যই কাজ করে গেছেন। তবে আজকে সকাল থেকে আমরা নারায়ণগঞ্জের এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত যে বাস কাউন্টারগুলো রয়েছে এখানে কিন্তু যাত্রীদের উপচে পড়া ভিড় আমরা দেখেছি। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এখন কিন্তু কিছুটা কমে এসেছে, হয়তো বিকেলের পরে এই মানুষের চাপ আর একটু বাড়তে পারে। তার কারণ হচ্ছে আজকে নারায়ণগঞ্জের আদমজি বিসিক শিল্পনগরীর যে পোশাক কারখানাগুলো রয়েছে সেগুলো কিন্তু ছুটি হয়েছে, ফলে মানুষের সকালের যে চাপটি সেটি কিন্তু আমরা দেখেছি এবং বিকেলের পরে আরও একটি চাপ হতে পারে। এছাড়া ঢাকা সিলেট মহাসড়কের তারাব বিশ্ব রোড, বরপা, বরাবর এসব এলাকাতে সড়কটি 2 লেন হওয়ার কারণে কিন্তু যানবাহনের কিছুটা চাপ থাকলেও স্বাভাবিকভাবেই কিন্তু যান চলাচল করছে। আপনাকে এখন যদি একটু দেখাই যে একেবারে মানুষের চাপ কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কিছুটা কমে এসেছে এবং যানবাহনগুলোর চাপও কিন্তু কমে এসেছে। তবে সবচেয়ে বড় যে বিষয়টি আজকে আমরা সকাল থেকে লক্ষ্য করেছি, যাত্রীদের হয়রানি ভোগান্তি কমাতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে এবং এতে করে কিন্তু বিগত কয়েকদিন যেমনই হোক আজকে কিন্তু যাত্রীরা অনেকটা স্বস্তি নিয়ে বাসে উঠতে পাচ্ছেন এবং নির্বিঘ্নে বাড়ি ফেরার জন্য স্বস্তি প্রকাশ করছেন। আমরা কথা বলবো নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছ থেকে, জানবো কয়টি বাস কাউন্টারকে আপনারা জরিমানা করেছেন, কি ব্যবস্থা নিয়েছে। আমরা আজকে সকাল থেকে 5টি বাস কাউন্টারকে, কারণ হচ্ছে তাদের যাত্রী যারা ছিলেন তাদের ভাড়া অতিরিক্ত নেওয়ার কারণে কয়েকটা কাউন্টারে আমাদেরকে যেটা বলেছে যে বেশি ভাড়া নিচ্ছে, যাত্রীরা আমাদেরকে সরাসরি অভিযোগ করেছে। সেক্ষেত্রে আমরা ওই কাউন্টারে গিয়ে সেই কাউন্টারের সাথে কথা বলেছি এবং তাদেরকে জরিমানা করেছি। এছাড়া বিভিন্ন কাউন্টারে আমরা গিয়ে দেখেছি যে তাদের তালিকা লাগানো নেই, ভাড়ার যে তালিকা সেটা লাগানো নেই, সেটার জন্য আমরা জরিমানা করেছি। তাছাড়া আমরা বাস থামিয়ে বাসে যাত্রীদের সাথে কথা বলেছি তাদের থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে কিনা। এছাড়া বাসের যে আমাদের ড্রাইভার আছে তাদের যে লাইসেন্স আছে সেটাও আমরা চেক করেছি, রুট পারমিট যেটা আছে সেটাও আমরা চেক করেছি। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে তারা কিন্তু এই সড়কে যারাই আসলে অনিয়ম করতে চাইছে তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিয়েছেন, এমনটা কিন্তু জানিয়েছেন। একই সঙ্গে
হাইওয়ে পুলিশের পক্ষ থেকেও তারা কিন্তু কাজ করছেন, যেটি আমরা গত কয়েকদিন ধরে দেখেছি। পাশাপাশি নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকেও এই সড়কে যাতে ছিনতাই না হয় এবং পশুবাহী যে ট্রাকগুলো সেগুলো যাতে হাটে যেতে পারেন সেই লক্ষ্যে তারা কিন্তু কাজ করে গেছেন, সেই বিষয়গুলো আমরা দেখেছি। তো বলা যায় ঢাকা চট্টগ্রাম সিলেট মহাসড়কে মানুষ আজকে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারছেন এবং সময় যত বাড়ছে মানুষের এই বাড়ি ফেরার মুখী সেটিও কিন্তু বেড়ে যাচ্ছে। এই ছিল আমার কাছে দুটি মহাসড়ক থেকে সবশেষ লিনিয়া। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। রাজধানীতে এখনো জমেনি কোরবানির পশুর হাট। পর্যাপ্ত পশুর সরবরাহ থাকলেও এখনো তেমন ক্রেতার সমাগম নেই। হাটের খবরাখবর জানাতে দর্শক সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ আমাদের সঙ্গে। হাসান, এর আগে তো আপনি যেমনটি বলেছিলেন পশু সরবরাহ সম্পর্কে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেচা কেনা কেমন চলছে, আর ক্রেতারা দাম নিয়ে সন্তুষ্ট কিনা, নিরাপত্তা কেমন দেখছেন, সব মিলিয়ে আমাদেরকে একটু জানাবেন। লিনিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আসলে গাবতলীর হাটে এখন পর্যন্ত কিন্তু ক্রেতা যে বিক্রেতা তাদের কিন্তু সমাগম ব্যাপক দেখা যাচ্ছে এবং প্রচুর পরিমাণে এখান থেকে গরু, ছাগল, মহিষ, উট সবগুলো কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে এবং আগামী কালকের মধ্যে সবগুলো এখান থেকে বিক্রি হয়ে যাবে বলে আমরা এখানকার যে ক্রেতা এবং বিক্রেতা রয়েছে তাদের সঙ্গে কথা বলে অতটুকু আশ্বস্ত করেছেন তারা। এবং আমরা যেটি দেখেছি যে অন্যান্য বছরের তুলনায় এবার কিন্তু তুলনামূলক পশুর সমাগম কিন্তু অনেকটা বেশি হয়েছে এবং এখানে প্রচুর পরিমাণে গরু, ছাগলের পাশাপাশি দুম্বা, ভেড়া সেগুলো কিন্তু ব্যাপক পরিমাণে এসেছে। এবং তবে দামের যে বিষয়গুলো সেগুলো কিন্তু ক্রেতা বিক্রেতাদের মধ্যে এখন পর্যন্ত আসলে মিশ্র প্রতিক্রিয়া। সেখানে কিন্তু ক্রেতারা বলছেন আসলে অনেক বেশি দাম হাঁকাচ্ছেন বিক্রেতারা, তবে বিক্রেতারা বলছেন যে পরিমাণ খাবারের দাম, আনুষঙ্গিক খরচ সব মিলে কিন্তু প্রচুর পরিমাণে তাদের খরচ বেড়ে গিয়েছে এবারে, ফলে দাম কিন্তু অনেকটা বেশি হচ্ছে, তবে সেই পরিমাণ দাম কিন্তু পাচ্ছে না। তবে এখন পর্যন্ত যেসব বেশি বেচা বিক্রি হচ্ছে সেখানে কিন্তু আমরা তুলনামূলক ছোট এবং মাঝারি গরু সেগুলোর কিন্তু বেচা বিক্রি বেশি দেখছি এবং এখানকার ইজারাদার সহ অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে কথা বলে যতটুকু জানতে পেরেছি সেটি সবচেয়ে 1.5 থেকে 2 লাখ টাকার নিচে যেসব গরু সেগুলো কিন্তু অনেক বেশি বিক্রি হচ্ছে। এছাড়া 1 লাখ কিংবা 1 লাখের কাছাকাছি দামের গরু কিন্তু এখানে প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে। তবে বড় যেসব গরু 8 লাখ, 7 লাখ, 10 লাখ সেগুলো কিন্তু এখন পর্যন্ত দাম হাঁকাহাঁকির মধ্যেই কিন্তু বেশি দেখা গিয়েছে। আমরা বেশ কিছু যদিও গরু বিক্রি হয়েছে তবে এখনও কিন্তু প্রচুর পরিমাণে বড় গরু রয়েছে এবং তারা বিক্রেতারা আশা করছেন হয়তো আগামীকালকের মধ্যে সেগুলো বিক্রি হয়ে যাবে বলে তারা আশা করছেন। আমরা দুজন বিক্রেতার সঙ্গে একটু কথা বলবার চেষ্টা করি। আসলে তারা একটু আপনার সঙ্গে কথা বলা যাবে? আপনারা কোথা থেকে এসেছিলেন? আসসালামু আলাইকুম, আমরা বাগমারা থেকে আনছি ভাই, রাজশাহী। এই যে গরুটা আপনাদের কত কেজি এটার ওজন? এটা এখন বর্তমান 1200 কেজি বলে। আপনারা কত চাচ্ছেন, কত বলছে বিক্রেতারা? বিক্রিতে কালকে 11টার সময় নামার পরে সন্ধ্যাবেলা 8 লাখ টাকা বলছিল, 7 লাখ বলছিল। আজকে কেউ দাম টাম বলেনি, আজকে কাস্টমার পাইনি এখনো। কত হলে ছাড়বেন বলে আশা করছেন? আমি লাস্ট পর্যন্ত 9 লাখ টাকা হলে বলে দিতে চাইছি, মানে এখন বাজার যেহেতু খারাপ তাই সে কারণে মানে 9 লাখ টাকা হলে দিতে চাইছি। এই যে গরুটা, এটাতে কত কি পরিমাণ আপনাদের খরচ হয়েছে পালন করতে? দিনটাও 1-1.5 টাকা উপর পড়ছে ভাই। আমরা গরিব মানুষ যেটা পারিছি এটা খেলেছি, তাও 1000-এর উপর টাকা পড়েছে খরচে। ধন্যবাদ। আমরা যেমনটা শুনছিলাম যে আসলে বড় যেসব গরু সেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে টাকা ইনভেস্ট করতে হয় এবং সেগুলোর খাবারের কিন্তু প্রচুর পরিমাণে দাম, সে কারণেই কিন্তু কিছুটা বেশি। তবে সে তুলনায় কিন্তু বিক্রিটা অনেকটা কম হচ্ছে। আমরা একজন ক্রেতার সঙ্গে একটু কথা বলবার চেষ্টা করি। আপনারা কি গরু কীরকম দামে এটা নিলেন? এই গরুর দাম আমরা চাওয়া দাম 2 লক্ষ টাকা চাচ্ছিলাম। বিক্রি করবেন 80। ক্রেতা কেমন পাচ্ছেন এবারে বাজারে? আলহামদুলিল্লাহ ভালো, খুব ভালো ক্রেতা আছে। থেকে কয়টা গরু নিয়ে আসছিলেন? আমি রাজশাহী থেকে একটা গরুই আসছে, রাজশাহী বাগমারা থেকে। আশা করছেন বিক্রি হবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমরা যেমন দেখছিলাম যে আসলে বিক্রি হবে বলে বিক্রেতারা আশা করছেন, যেহেতু আজকে এবং আগামীকালকে সন্ধ্যা পর্যন্ত সময় রয়েছে, ফলে আগামীকালকে রাতেও কিন্তু আসলে প্রচুর পরিমাণে গরু বিক্রি হয়। তবে সে ব্যাপারে কিন্তু তারা আশাবাদী। আমরা একজন ক্রেতার সঙ্গে কথা বলবার চেষ্টা করি। আপনারা বাজারে গরু দেখছিলেন? একটু কথা বলা যাবে? হ্যাঁ, ধন্যবাদ। আমরা একটু ক্রেতাদের সঙ্গে কথা বলবার চেষ্টা করি। আসলে বাজারে কেমন দেখছেন, আপনার সঙ্গে একটু কথা বলা যাবে?
আমি আসছি মাত্র বেশি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আসলে বাজারে আসলে নতুন নতুন ক্রেতা আসছেন এবং দ্রুতই তারা চেষ্টা করছেন যে, তবে সেগুলো কিন্তু তাদের যে বাজেটের মধ্যে সেগুলো কিন্তু অনেক সময় পাচ্ছেন এবং অনেকেই দেখা যাচ্ছে ঘোরাফেরা করছে, প্রচুর পরিমাণে মানুষ এসেছেন বাজারে। তবে দুপুরের পর এই সংখ্যা আরও বাড়তে পারে বলে এখানকার যারা অন্যান্য বছর যারা গরু ক্রয় বিক্রয়ের সঙ্গে তারা থাকে তারা কিন্তু বলছেন যে হয়তো সকালের পরে দুপুরের দিকে আরও কিছু মানুষ আসবে, তখন হয়তো বিক্রেতা এবং ক্রেতাদের সেই সংখ্যা কিন্তু বাড়বে এবং যে পরিমাণ পশু এখন পর্যন্ত গাবতলীর পশুর হাটে এসেছে সেগুলো কিন্তু বিক্রি হয়ে যাবে বলে এখানকার বিক্রেতারা আশা করছেন। তবে যে পরিমাণ চাহিদা সে তুলনায় কিন্তু প্রচুর পরিমাণে গরু রয়েছে, যথেষ্ট পরিমাণ এখানে মজুদ রয়েছে বলে এখানকার যারা কর্মকর্তা তারা বলছেন এবং যে কোনো যত পরিমাণে আসলে চাহিদা থাকুক সেগুলো পূরণ করার মতো সক্ষমতা এই হাটের আছে বলে এখানকার কর্মকর্তারা বলছেন। তো লিনিয়া এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। হাসান, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, কোরবানির পশুর হাট থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী হাসান। রাজধানীর পশুর হাটে ক্রেতার সমাগম কম থাকলেও জমে উঠেছে ঢাকার বাইরের গরুর হাট। বেচা কেনার খবরাখবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। কুষ্টিয়া থেকে সহকর্মী নাহিদ হাসান তিতাস, পঞ্চগড় থেকে রাশেদুজ্জামান বাবু এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে মেহেদি নূর পরশ। আমরা প্রথমেই যাচ্ছি কুষ্টিয়ায়, সেখানে সহকর্মী রয়েছেন তিতাস। তিতাস, আপনি আমাকে শুনছেন? তিতাস, কোরবানির হাটে কেমন চলছে বেচা কেনা, দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, বিস্তারিত জানাবেন। লিনিয়া, কোরবানির ঈদের বাকি আছে আর মাত্র কিন্তু একদিন, অর্থাৎ একদিন পরই কোরবানির ঈদ। শেষ সময়ে এসে কিন্তু কুষ্টিয়ার যে পশু হাটগুলো রয়েছে সেখানে গরু বেচা কিনাই কিন্তু জমে উঠেছে, পর্যাপ্ত পরিমাণ গরু এখানে উঠেছে। এবং আমি হাটগুলোর যদি আপনাকে একটু চিত্র দেখাই, আমি রয়েছি কুষ্টিয়ার আলামপুর বালিয়াপাড়া হাটে। এটি একটি ঐতিহ্যবাহী হাট। এখানে সকাল থেকে কিন্তু বাইরে থেকে প্রচুর পরিমাণ গরু এসেছে, 3 ধরনের গরু এসেছে এখানে, অর্থাৎ ছোট, মাঝারি এবং বড় গরু। তবে এখানকার যারা বিক্রেতা রয়েছে তাদের কিন্তু দাবি যে এখানে বড় গরু একেবারেই বিক্রি হচ্ছে না, অর্থাৎ ছোট এবং যে মাঝারি গরুগুলো রয়েছে সেই গরুগুলোর কিন্তু চাহিদা বেশি। অর্থাৎ এই যে ছোট গরুগুলা বাজারে আজকে হাট ঘুরে আমি যেটা দেখেছি 1,20,000 থেকে 30,000 টাকার মধ্যে ছোট যে গরু কোরবানির গরু রয়েছে সেগুলো পাওয়া যাচ্ছে এবং মাঝারি যে গরুগুলো রয়েছে সেগুলো 1,80,000 থেকে 90,000-এর মধ্যে পাওয়া যাচ্ছে এবং বড় গরুগুলো কিন্তু 3.5 লাখ থেকে 5 লাখ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। অর্থাৎ তবে সর্বশেষ আমি এতটুকু বলতে পারি যে এই যে গরুর হাট কিন্তু এখন পর্যন্ত আমরা মোটামুটি গত কয়েকদিন না জমলেও কিন্তু আজকে বেচা কিনা কিছুটা হলে বেশি। তবে বিক্রেতাদের যেটি দাবি, যারা গরুর বিক্রেতা আছে, খামারিরা রয়েছে, তারা বলছে যে আসলে তারা যে খরচ করেছে গরুর পিছনে সেটা কিন্তু উঠছে না, অর্থাৎ দাম যে বেশি তারা চালে বিক্রি হচ্ছে না, যদি দাম কিছুটা কমাচ্ছে তাহলে কিন্তু গরু বিক্রি হচ্ছে। আর এদিকে পক্ষান্তরে যারা ক্রেতা রয়েছেন, যারা কোরবানি দিবেন, তারা কিন্তু বলছেন যে দাম মারাত্মক বেশি, তাই তারা পছন্দ মতো গরু কিনলেও কিন্তু সাধ্যের মতো পছন্দ মতো গরু পেলেও সাধ্যের মধ্যে কিন্তু গরু পাচ্ছেন না, অর্থাৎ তাদেরও অভিযোগ রয়েছে। এবার কুষ্টিয়ার আমি যে হাটে দাঁড়িয়ে রয়েছি, হাটে কিন্তু দেশি থেকে শুরু করে ক্রস, শাহিয়াল সব ধরনের গরুই কিন্তু পাওয়া যাচ্ছে। তবে স্বস্তির খবর এইটুকুই যে শেষ মুহূর্তে হলেও কিন্তু এখন মোটামুটি বেচা কেনার যে অবস্থা সেটা কিন্তু বেড়েছে। গত 2-3 দিন আমরা হাটগুলোতে যেটা দেখেছি যে একেবারেই কিন্তু বেচা কেনা ছিল না এবং হতাশ ছিল যারা বিক্রেতা, তারা আর ক্রেতাদের মধ্যে ছিল দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। তবে আজকের যে হাটে আমরা দেখেছি এখানে কিন্তু বেচা কেনার হার বেড়েছে এবং আরো আগামীকাল সময় পাবে এবং আগামীকাল আসলে কিন্তু সেই বেচা কেনাটা আরো বাড়বে বলেই ধারণা করছেন এখানকার যারা বিক্রেতা রয়েছে তারা। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই লিনিয়া, এবছর কুষ্টিয়ায় কোরবানির পশু 2 লাখ গরু এবং ছাগল মিলিয়ে কিন্তু প্রস্তুত করা হয়েছে এবং কুষ্টিয়ার চাহিদা রয়েছে 1,76,000-এর মতো, অর্থাৎ বাড়তি 24,000 রয়েছে। তবে শেষ মুহূর্তে যারা বিক্রেতা রয়েছে তারা আশাবাদী যে আগামী কাল, এখনো একদিন কিন্তু হাটের সময় রয়েছে এবং আগামীকাল হয়তো বেচা কেনার হার আরো বাড়বে। এবছর কুষ্টিয়ায় স্থায়ী এবং অস্থায়ী হাট, স্থায়ী অস্থায়ী মিলে মোট 26টি কোরবানির গরুর হাট রয়েছে, অর্থাৎ এই হাটগুলোই কিন্তু প্রত্যেকটি হাটেই একই অবস্থা। অর্থাৎ কয়েকদিন আগ পর্যন্ত হাটগুলোই বেচা কেনার হাট তেমন ছিল না, কিন্তু এই শেষ মুহূর্তে আজ থেকে এসে যে বেচা কেনার হার কিন্তু বেড়েছে। তবে আমরা সর্বশেষ এতটুকু বলতে পারি যে ছোট এবং মাঝারি গরুর চাহিদা থাকলেও কিন্তু এখন পর্যন্ত বড় গরুর যারা মালিক রয়েছে তারা কিন্তু হতাশ, অর্থাৎ বড় গরু একেবারেই বিক্রি হচ্ছে না। এই ছিল কুষ্টিয়ার পশুর হাট নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। আমি চলে যাচ্ছি পঞ্চগড়ে, সেখানে পশুর হাটের খবরাখবর জানাবেন সহকর্মী বাবু। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আসলে দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে কিন্তু আসলে ঈদের যে কুরবানি হাট
সেটি কিন্তু জমে গেছে। আমি যে জায়গায় অবস্থান করছি এটি কিন্তু পঞ্চগড় জেলার দ্বিতীয় বৃহত্তম যে গরুর হাট, সেটি কিন্তু ডগরকুমারী হাট। এখানে কিন্তু সকাল থেকে দেখছি আসলে বিভিন্ন রকম গরু আসছে, বিশেষ করে খামারিরা এবং যারা ক্রেতা রয়েছে তাদের এক একজনের ভিন্ন ভিন্ন কথা রয়েছে। ক্রেতারা বলছে যে আসলে এবারে ঈদের কিন্তু আসলে কুরবানির যে গরু পছন্দের যে গরুটি সেটির দাম কিন্তু আসলে আকাশ ছোঁয়া। অন্যদিকে কিন্তু আসলে খামারিরা এবং মৌসুমী যারা ব্যবসায়ী তারা বলছে যে আসলে এবারে দাম কিন্তু গতবারের তুলনায় অনেক কম। অর্থাৎ আমরা ঈদের বাজারে প্রত্যেকটি হাটে আমরা খোঁজ নিয়ে দেখেছি যে জেলা প্রশাসনের পক্ষ থেকে খোঁজ দিয়েছি, প্রাণী সম্পদ অফিস থেকে খোঁজ দিয়েছি, আমরা দেখেছি যে প্রচুর নিরাপত্তা ব্যবস্থা কিন্তু রেখেছে প্রত্যেকটি হাটে। বিশেষ করে জেলা প্রশাসনের তথ্য মতে যে 20টি হাট রয়েছে, এর বাইরেও কিন্তু আরও 10 থেকে 12টি হাট কিন্তু অস্থায়ীভাবে বসেছে, যেই কারণে কিন্তু এবারে কিন্তু আসলে গরুর হাট কিন্তু আসলে খুবই ব্যস্ততম সময় পার করছে ব্যবসায়ী, ক্রেতা থেকে শুরু করে সকলে। বিশেষ করে আপনাকে যদি জানাই যে এখানে যদি মাঝারি ধরনের গরু কথা বলি, সেই মাঝারি ধরনের গরুগুলোর দাম কিন্তু অনেক বেশি, এবং বড় সাইজের যেগুলো গরু সেগুলোর দাম কিন্তু কিছুটা সহনীয় পর্যায়ে রয়েছে। আমরা খবর নিয়েছি যে প্রাণী সম্পদ অফিসে জেলা, সেখান থেকে আমাকে যেমনটি জানিয়েছে এই জেলার জন্য কিন্তু 1,92,000 গরুর প্রয়োজন রয়েছে। আমরা কথা বলবো এখানে হাট ইজারাদারের সাথে। আপনারা এখানে কিরকম নিরাপত্তা? আমাদের এখানে নিরাপত্তা ভালো ব্যবস্থা আছে, আমরা সিসি ক্যামেরার ব্যবস্থা করেছি এখানে, এবং কি পুলিশ বাহিনীর লোকজনের সার্বক্ষণিক রয়েছে, এবং পশু স্বাস্থ্য পরীক্ষার জন্য পশু প্রাণী সম্পদ অফিস থেকে কর্মকর্তা রয়েছে। আর আমাদের এখানে নিরাপত্তা ব্যবস্থা খুবই ভালো, এবং দেশি গরু প্রচুর আমদানি, এখানে প্রায় 4-5 হাজার গরু আমদানি হয় এই জায়গায়। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যেমন আসলে এখানকার অবস্থা। এই ছিল আমার পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। আমি চলে যাব গরুর হাটে আছেন বিবাড়িয়া থেকে পরশ। আপনার জেলার কি অবস্থা জানাবেন? হ্যাঁ বাবু, পঞ্চগড় থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মী তাদের গরুর হাটের সার্বিক পরিস্থিতি নিয়ে। পবিত্র ঈদুল আজহার আর মাত্র 2 দিন সময় বাকি আছে। এই স্বল্প সময়কে ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার পশুর হাটগুলো জমে উঠেছে। জেলার স্থায়ী এবং অস্থায়ী শতাধিক হাটে সকাল থেকে গভীর রাত পর্যন্ত পশু কেনাবেচা চলছে, এবং যেসব পশুর হাট রয়েছে, এইসব পশুর হাটে যেসব বিক্রেতা রয়েছে তারা কিন্তু জেলা সহ জেলা আশপাশ বিভিন্ন স্থান থেকে কিন্তু গরু, মহিষ, ছাগল নিয়ে কিন্তু তারা এই হাটে নিয়ে আসছেন। তো বিক্রেতারা আমাকে জানিয়েছেন যে তাদের কিন্তু যারা ক্রেতা রয়েছে তাদের ঝোঁক হচ্ছে ছোট এবং মাঝারি গরুর দিকে। তো তারা বলছেন যে এই মাঝারি এবং ছোট সাইজের গরু বেশি বিক্রি হচ্ছে, বড় সাইজের গরুগুলা এগুলার খুব কম বিক্রি হচ্ছে। তো আমি এখন দাঁড়িয়ে আছি জেলা শহরের যে সর্ববৃহৎ যে গরুর হাট বাদুগর বাস টার্মিনাল, এই হাটে সকাল থেকে ক্রেতারা কিন্তু আছেন গরুকে কিনে নেওয়ার জন্য। তবে বিক্রেতারা যারা আছে তারা বলছেন এখনো পুরোপুরি ক্রেতাদের সমাগম হয়নি। দুপুর বাড়ার সাথে সাথে মাঠে কিন্তু যারা ক্রেতা রয়েছে তারা আসবেন। তো জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন তাদের 58টি টিম পশুর হাটগুলোতে কাজ করছেন, এবং কোন যাদের রোগ বিধি গরু যাতে না আসে তারা কিন্তু প্রতিনিয়ত মনিটরিং করছেন, এবং পুলিশ প্রশাসন জানিয়েছেন তারা প্রতিটি হাটে মনিটরিং করছেন, এবং জাল টাকা বন্ধে তাদের কঠোর নিরাপত্তার ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন। লিনিয়া, পশুর হাট নিয়ে ছিল আমার কাছে সার্বিক। অসংখ্য ধন্যবাদ আপনাদের 3 জনকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, রাজধানীর পশুর হাটে ক্রেতা সমাগম কম থাকলেও জমে উঠেছে ঢাকার বাইরের গরুর হাট। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দেখছেন দেশ জনপদ লাইভ। ভারী বৃষ্টিপাতে আবারও বাড়ছে নদ নদীর পানি, এতে আবারও দেখা দিয়েছে বন্যার শঙ্কা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সুনামগঞ্জ থেকে সহকর্মী মেহেদি হাসান এবং লালমনিরহাট থেকে জামাল বাদশা। প্রথমে যাচ্ছি সুনামগঞ্জে, সেখানে রয়েছেন সহকর্মী মেহেদি। কখন থেকে নদ নদীর পানি বাড়তে শুরু করেছে, কি পরিস্থিতি দেখছেন সেটি জানাবেন।
দেখুন, গত 3 দিন ধরে কিন্তু সুনামগঞ্জে বৃষ্টিপাত হচ্ছে, ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং বিশেষ করে ভারতের চেরাপুঞ্জিতে, মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে এবং গত 24 ঘন্টায় ভারতের চেরাপুঞ্জিতে 513 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। অর্থাৎ ওইখানে যদি বৃষ্টিপাত বেশি হয় তাহলে এই সুনামগঞ্জের নদ-নদী এবং হাওরের পানিগুলো কিন্তু বৃদ্ধি পায়। এবং আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন গত 24 ঘন্টায় সুনামগঞ্জের পানি 45 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এখনো বিপদসীমার নিচে আছে, বিপদসীমার 19 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এইভাবে যদি ভারী বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢল অব্যাহত থাকে, যে কোনো সময় আসলে বিপদসীমা অতিক্রম করবে এবং বিপদসীমা অতিক্রম করলে পরে নিম্নাঞ্চলের যে সড়কগুলো আছে সেই সড়কগুলো কিন্তু প্লাবিত হওয়ার শঙ্কা আছে এবং যে স্থানীয় লোকজন মনে করছেন বড় ধরনের একটি বন্যা হতে পারে। তবে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে এখনো বন্যার কোনো শঙ্কা নেই। যদি বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢল কমে যায় তাহলে হয়তো এই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। আমরা এবারে চলে যাব লালমনিরহাটে, সেখানে আছেন আমাদের সহকর্মী জামাল। লালমনিরহাটের নিম্নাঞ্চলের সর্বশেষ তথ্য আমাদেরকে জানান। মেহেদী, ধন্যবাদ আপনাকে। আসলে গত দুদিনে উজানে ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু তিস্তার পানিও বৃদ্ধি পেয়েছিল, তবে বিপদসীমা অতিক্রম করেনি। আজকে কিন্তু তিস্তার পানি সকাল 9টায় বিপদসীমার 50 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, যেটি গতকালকে বিপদসীমার 40 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছিল। এতে কিন্তু তিস্তার তীরবর্তী যে নিম্নাঞ্চলগুলো রয়েছে এবং চরাঞ্চলগুলো রয়েছে সেই নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছিল এবং ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে আজকে পানি কিছুটা নেমে গিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে তারা আবহাওয়ার যে বরাত দিয়ে জানতে পেরেছেন যে আগামী 5 দিন কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে এবং উজানে যদি ভারী বৃষ্টিপাত হয় তাহলে তিস্তার পানি আবারও বাড়বে। তবে তিস্তার পানি কমে যাওয়ার সাথে সাথে কয়েকটি পয়েন্টে ভাঙ্গন দেখা দিতে পারে। এই ভাঙ্গন ঠেকাতে কিন্তু সকল প্রস্তুতি রয়েছে। আসলে লালমনিরহাটের তিস্তার পানি বৃদ্ধি এবং কমার এই ছিল লালমনিরহাট থেকে সর্বশেষ খবর। লেনিয়া, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক, ভারী বৃষ্টিপাতে নদ নদীর পানি বাড়তে শুরু করেছে, এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।